করি অ্যাজ এক্সক্রিটরি প্রোডাক্ট। এবার বলছি এক্সক্রিটরি প্রোডাক্ট যে ওয়েতে বডির বাইরে বেরিয়ে আসে তাকে বলি এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেমে মাল্টিপল অর্গান পার্টিসিপেট করে। যে সমস্ত অর্গান এক্সক্রিটরি সিস্টেমে পার্টিসিপেট করে তাদেরকে আমরা একসঙ্গে বলি এক্সক্রিটরি সিস্টেম। আমাদের যে কোনো সিস্টেমের একটা আমরা নর্মালি জানি সেলের একটা জানি সেল হচ্ছে আমাদের যে কোনো বডির একটা ইউনিট। আমরা জানি মাল্টিপল সেল অনেকগুলো সেল কে একসঙ্গে আমরা বলি টিস্যু। অনেকগুলো সেলকে আমরা একসঙ্গে বলি টিস্যু। আমরা কিন্তু হঠাৎ করে অনেকগুলো সেলকে একসঙ্গে টিস্যু বলতে পারি না। অনেকগুলো সেলকে একসঙ্গে টিস্যু বলি একটা স্পেসিফিক ক্রাইটেরিয়ার বেসিসে। ক্রাইটেরিয়াটা কি? যখন এই সব সেলগুলো একই ধরনের কাজ করে, সব সেলগুলোর ফাংশনটা একই হয়, এবং এই সেলের যে ফাংশন সব সেলগুলোর ফাংশন সামেশন হয়ে ফাংশনটা একটা লার্জ ফাংশন ক্রিয়েট করে, এটাকে আমরা বলি টিস্যু। মানে সেম ক্যাটাগরির ফাংশন কন্টেনিং সেল যখন একসঙ্গে এক্সিস্ট করে বা একসঙ্গে একটা ফাংশন কমপ্লিট করে তখন সেই টিস্যু বাঞ্চটা, সেই সেলুলার বাঞ্চটাকে আমরা বলি টিস্যু। এইভাবে মাল্টিপল টিস্যু, অনেকগুলো টিস্যু যখন একসঙ্গে কম্বাইন্ড হয় তখন একটা স্পেশাল টাইপের স্ট্রাকচার তৈরি করে যাকে আমরা বলি অর্গান। এখানেও কি হয়, এখানেও যে মাল্টিপল টিস্যু থাকে সে মাল্টিপল টিস্যুগুলো কি হয়, টিস্যুগুলো আবার সেম কাজ করে। একই ক্যাটাগরির ফাংশন কন্টেনিং মাল্টিপল টিস্যু যখন একটা স্পেশাল একটা ইউনিক ফাংশন কমপ্লিট করে, যে ফাংশনটা এই একটা সিঙ্গেল টিস্যুর থেকে লার্জ ইউনিট ফাংশন কমপ্লিট করে তাকে আমরা বলি অর্গান। এরকম মাল্টিপল অর্গান যখন পার্টিসিপেট হয়ে একটা লার্জ ফাংশন কমপ্লিট করে, একই ধরনের একটা ফাংশন কমপ্লিট করে, তাকে আমরা বলি সিস্টেম। তাহলে সেল হচ্ছে সব থেকে স্মলেস্ট ইউনিট, মাল্টিপল সেল নিয়ে তৈরি হয় টিস্যু, মাল্টিপল টিস্যু নিয়ে তৈরি হয় অর্গান, মাল্টিপল অর্গান নিয়ে তৈরি হয় সিস্টেম। কিন্তু প্রতিটা কানেকশনের ক্ষেত্রে কার বেসিসে হয়? বললাম ফাংশনের বেসিসে। সেম ফাংশন কন্টেনিং সেল, সেম ফাংশন কন্টেনিং টিস্যু, সেম ফাংশন কন্টেনিং অর্গান, সেম অর্গান কন্টেনিং এ আমার এই সেম অর্গান কন্টেনিং সিস্টেম। ওকে, যাই হোক, এবার আসছি যেটা সেটা হচ্ছে আমাদের এক্সক্রিয়েটরি সিস্টেমের ক্ষেত্রেও মাল্টিপল এক্সক্রিয়েটরি অর্গান কম্বাইন্ড হয়ে তৈরি করে এক্সক্রিয়েটরি সিস্টেম। এই এক্সক্রিয়েটরি সিস্টেমের ক্ষেত্রে হিউম্যান বডি এক্সক্রিয়েটরি সিস্টেমের ক্ষেত্রে আমরা যে অর্গানগুলো পেয়েছিলাম সেখানে বলেছিলাম কিডনি, বলেছিলাম কিডনি আমাদের দুটো পেয়ার ফর্মে থাকে। কিডনি কিডনি থেকে দুখানা ডাক্ট বেরিয়ে আসে, যে দুখানা ডাক্টকে আমরা বলি ইউরেটার বা গোবিনি, যারা কিডনি থেকে বেরিয়ে আসে ওপেন হয় কোথায়? ইউরিনারি ব্লাডারে। ইউরিনারি ব্লাডারে ওপেন হয়। এটা একটা ব্লাডার করছি, এটাকে বলা হয় ইউরিনারি ব্লাডার। ব্লাডারের দুখানা ছিদ্র থাকে, একটা হচ্ছে বাইরের ছিদ্রকে একে বলে এক্সটার্নাল ওরিফিস, আর ভেতরটাকে বলা হয় ইন্টারনাল ওরিফিস। যদি আমরা কল্পনা করি তাহলে দেখি পুরো ইউরিনারি ব্লাডারের মধ্যে তিনখানা ওরিফিস পাই। একটা হচ্ছে এই ওরিফিস দুটো হচ্ছে ইউরেটারের, আর একটা হচ্ছে ইন্টারনাল ওরিফিস, এটা হচ্ছে ইন্টারনাল ওরিফিস, এটা এক্সটার্নাল। তাহলে এটা হচ্ছে ইউরেথার ইন্টারনাল ওরিফিস, এটা ইউরেথার এক্সটার্নাল ওরিফিস। তাহলে পুরো ইউরিনারি ব্লাডারের মধ্যে যে তিনখানা ওরিফিস থাকে, দুটো হচ্ছে ইউরেটারের ওরিফিস, একটা হচ্ছে ইউরিনারি ব্লাডারের ইন্টারনাল ওরিফিস। এই তিনটে ওরিফিসকে যদি কম্বাইন করা হয় তাহলে ইমাজিনারি একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা হয়। এই ইমাজিনারি ট্রায়াঙ্গেলটাকে আমরা বলি ট্রাইগন।
একে বলা হয় ট্রাইগন। ট্রাইগন। ট্রাইগন কি? ট্রাইগন হচ্ছে ইউরেটারের ওপেনিং ওরিফিস আর ইন্টারনাল ইউরিনারি ব্লাডারের ওরিফিস তিনটে কম্বাইন্ড হয়ে যে ট্রায়াঙ্গেল স্ট্রাকচার ক্রিয়েট করে, ইমাজিনারি ট্রায়াঙ্গেল, সেই ইমাজিনারি ট্রায়াঙ্গেলটাকে বলা হয় ট্রাইগন। নর্মাল অবস্থায় এই ট্রাইগন রিজিয়নটাই আমাদের ইউরিনারি ব্লাডারের মধ্যে ফাঁকা জায়গা থাকে এটা, আর বাকি পুরোটা কিন্তু এরকম মাসকুলার স্ট্রাকচার। এই হচ্ছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার থেকে যার মাধ্যমে ইউরিন বাইরে বেরিয়ে যায় সেই স্ট্রাকচারটাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ইউরেথ্রা। তার মানে ইউরিনারি ব্লাডার এখান থেকে যে স্ট্রাকচারটা তৈরি হয় নালীর মতো স্ট্রাকচার, এইটাকে বলা হয় ইউরেথ্রা। এবার এই ইউরেথ্রা বা মূত্র নালী এটাকে বলা হয় ইউরেথ্রা। এই ইউরেথ্রার লেন্থ মেল টু ফিমেল এরা ভ্যারি করে। ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রার লেন্থটা শর্ট হয়, মেলের ক্ষেত্রে ইউরেথ্রার লেন্থটা লং হয়। আর ইউরেথ্রার লেন্থ বাদ দিয়ে বাকি পুরো স্ট্রাকচার মেল আর ফিমেল বডির ক্ষেত্রে সেম। ওকে, এবার আমাকে ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারগুলোর মধ্যে আসতে হবে। এদের মধ্যে একটা কথা বলি, আমাদের এটা হচ্ছে একটা সিস্টেম বা এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেমে তাহলে কে কে পার্টিসিপেট করছে? এক নম্বর হচ্ছে কিডনি, এটাকে আমরা বলি কিডনি। কিডনি এটাকে আমরা বলছি ইউরেটার। আমরা এটাকে কি বলছি? ইউরিনারি ব্লাডার। আমরা এইটাকে বলছি ইউরিনারি ব্লাডার। আমরা এইটাকে কি বলছি? ইউরেথ্রা। এটাকে বলছি ইউরেথ্রা। এইভাবে আমরা চারটে মেটেরিয়াল বা চারটে অর্গান নিয়ে যে সিস্টেম তৈরি হয় সেই সিস্টেমটাকে আমরা বলি এক্সক্রিটরি সিস্টেম। এই চারটে সিস্টেমের মধ্যে চারটে সিস্টেম একই ক্যাটাগরি সিস্টেম। চারটে সিস্টেমই কি করে? এক্সক্রিটরি মেটেরিয়ালটাকে বডি থেকে বের করতে হেল্প করে। সবগুলোর কাজ হচ্ছে, মেন কাজ হচ্ছে এক্সক্রিটরি মেটেরিয়ালটাকে বের করা। এদের মধ্যে কাজগুলো ভাগ করা আছে। কিডনির কাজ কি? এক্সক্রিটরি মেটেরিয়ালটা তৈরি করা। ইউরেটারের কাজ কি? কিডনি থেকে এক্সক্রিটরি মেটেরিয়ালটাকে আমার ইউরিনারি ব্লাডারে নিয়ে আসা। কি এর কাজ হচ্ছে কিডনি থেকে, এর কাজ হচ্ছে কিডনির কাজ হচ্ছে তৈরি করা। আর এই ইউরেটারের কাজ হচ্ছে কিডনি থেকে এক্সক্রিটরি মেটেরিয়ালটাকে কোথায় নিয়ে আসা? আমার এখানে ট্রাইগন রিজিয়নে বা আমার ইউরিনারি ব্লাডারে। ইউরিনারি ব্লাডারের কাজ কি? এটাকে স্টোর করা। এটাকে স্টোর করা। ইউরিনারি ব্লাডারের কাজ হচ্ছে এই ইউরিনটাকে স্টোর করা। ইউরিনটা যখন ফুল ভর্তি হয়ে যায় তখন এখান থেকে কি হয়? ইউরিনারি ব্লাডার থেকে ইউরিনটা বাইরে বেরিয়ে যায় কার মাধ্যমে? ইউরেথ্রার মাধ্যমে। এবার তাহলে এখানে কিডনির হচ্ছে ইউরিন ফর্ম করা, ইউরেটারে হচ্ছে এখান থেকে ব্লাডার অব্দি কন্ডাক্ট করা, আর ইউরিনারি ব্লাডারের কাজ হচ্ছে এটাকে স্টোর করা, ইউরেথ্রার কাজ হচ্ছে বাইরে বের করে দেওয়া। তাহলে এই চারটেরই কিন্তু কাজ হচ্ছে এক্সক্রিয়েটরি মেটেরিয়াল রিলেটেড, এবং চারটে কম্বাইন ভাবে কি করছে? এক্সক্রিয়েটরি মেটেরিয়ালটাকে বডি থেকে বাইরে বের করে দিচ্ছে। খেয়াল কর, এই চারটের কোনো একটা যদি ঠিকঠাক ফাংশন না করে, ডিসফাংশন করে, তাহলে কিন্তু এক্সক্রিয়েটরি মেটেরিয়ালটা বাইরে বেরোনোর কাজটা হ্যাম্পার হবে। তাহলে আমার এক্সক্রিয়েটরি সিস্টেমের মেন কাজ হচ্ছে এক্সক্রিয়েটরি প্রোডাক্টটাকে বাইরে বের করা, এবং এক্সক্রিয়েটরি প্রোডাক্টটা বাইরে বের করতে চারটে অর্গানই কিন্তু পার্টিসিপেট করছে। এবার যে কোনো সিস্টেমের ক্ষেত্রে কোনো একটা অর্গান, যে অর্গানটা মেজর রোল প্লে করে এক্সক্রিয়েটরি কোনো একটা সিস্টেমে, তাকে আমরা বলি প্রাইমারি অর্গান। কাকে প্রাইমারি অর্গান বলি? যে অর্গানের অ্যাবসেন্সে এই এক্সক্রিয়েটরি কোনো একটা সিস্টেমের ফাংশনটাই অফ হয়ে যাবে, তাকে আমরা বলি প্রাইমারি অর্গান। আর যে অর্গানগুলোর অ্যাবসেন্সে সিস্টেমটার ফাংশন বন্ধ হবে না কিন্তু প্রপারলি ফাংশনটা হবে না, তাকে আমরা বলি সেকেন্ডারি অর্গান। খেয়াল কর, যদি এক্সক্রিয়েটরি সিস্টেমের মধ্যে কিডনি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে ইউরিনটা ফর্মই করবে না। ইউরিন ফর্ম না করলে কি হবে? ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা ইউরিন বাইরে বেরিয়ে করতে পারবে না, কারণ ইউরিন তো ফর্ম হচ্ছে না। তাই কিডনিটাকে বলা হয় প্রাইমারি অর্গান। এবার খেয়াল কর, কিডনি বা প্রাইমারি অর্গান ঠিক আছে, কোনোভাবে ইউরেথ্রা ডিফেক্টেড,
কোনোভাবে ইউরিনারি ব্লাডার ডিফেক্টেড কিংবা ইউরেটার ডিফেক্টেড, সেক্ষেত্রে কিন্তু ইউরিন তৈরি হওয়া বন্ধ হবে না। সেক্ষেত্রে আর্টিফিশিয়ালি আমি এখান থেকে এক্সট্রা চ্যানেল করে ইউরিনটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারি, মানে তখনও ইউরিনেশন হওয়া সম্ভব। তাহলে যে সমস্ত অর্গানগুলোর অ্যাবসেন্সে এক্সক্রিয়েশন ফাংশনটা কমপ্লিট হতে পারে কিন্তু নর্মাল হবে না, অ্যাবনর্মাল হইতে হবে, তাকে আমরা বলি সেকেন্ডারি অর্গান। যেমন ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এরা হচ্ছে সেকেন্ডারি অর্গান। আর যে অর্গানটার অ্যাবসেন্সে পুরোপুরি এক্সক্রিয়েটরি ফাংশনটা অফ হয়ে যাবে তাকে আমরা কি বলবো? প্রাইমারি অর্গান। এক্সক্রিয়েটরি সিস্টেমের ক্ষেত্রে কিডনি হচ্ছে প্রাইমারি অর্গান, আর বাকি ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এরা হচ্ছে সেকেন্ডারি অর্গান। এইটুকু ক্লিয়ার করতে পারলাম? এবার আমি পুরোপুরি এক্সক্রিয়েটরি সিস্টেমের স্ট্রাকচারে যাব। স্ট্রাকচারে যাওয়ার আগে একটা কথা বলে নিই যে আমাদের যে কোনো টিস্যুতে কি হয়, যে কোনো টিস্যুকে বা যে কোনো অর্গানকে টিকে থাকতে গেলে সব সময় তার কি লাগে? অক্সিজেন আর নিউট্রিশন লাগে যে কোনো অর্গানে। যে কোনো অর্গানে অক্সিজেন আর নিউট্রিশন যেহেতু লাগে, তার জন্য প্রতিটা অর্গানে কি হয়? ব্লাড সাপ্লাই করতে হয়। আমাদের বডির যে কোনো অর্গান, ধরলাম এটা একটা অর্গান, বডির যে কোনো অর্গানে ব্লাড সাপ্লাই কিভাবে হয়? ব্লাড সাপ্লাই হওয়ার সময় কি হয় আমরা জানি, আর্টারি এসে তাকে ব্লাড দেয়, সে এসে ক্যাপিলারি ফর্ম করে, আর্টারি এসে ক্যাপিলারি ফর্ম করে, সেই ক্যাপিলারি গুলো কি হয়? আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ভেন হয়ে বাইরে বেরিয়ে যায়। ভেন হয়ে আমরা জানি তাহলে আমরা কি জানি, যে কোনো অর্গানের ক্ষেত্রে ব্লাড আর্টারি দিয়ে ব্লাড আসে এবং ভেন হয়ে চলে যায়, এবং এই যাওয়ার সময় ক্যাপিলারি থেকে এই টিস্যু বা অর্গানকে কি করে? নিউট্রিশন সাপ্লাই করে। এই তো। তাহলে আমরা জানি কোনো অর্গানের মধ্যে বা কোনো টিস্যুর মধ্যে ব্লাড সব সময় দুটো ওয়েতে সাপ্লাই হয়, একটা হচ্ছে আর্টারি দিয়ে ব্লাড সাপ্লাই হয়, আর ভেন দিয়ে ব্লাডটা আবার ড্রেনেজ হয়ে যায়। যেহেতু আমাদের কিডনি একটা অর্গান, কিডনির ক্ষেত্রে সেম ঘটনা ঘটে। কিডনির একটা নাম হচ্ছে রেনাল, কিডনিকে আমরা বলি রেনাল, রেনাল, ঠিক আছে। এবার কিডনিতে যে ব্লাড সাপ্লাই করে, যে ব্লাড সাপ্লাই কিডনিতে করে তার নাম কি হবে? আর্টারি না ভেন? যে ব্লাড সাপ্লাই করবে তার নাম কি হবে রে? আর্টারি, আর্টারি। তার মানে এ- এবার যে অর্গানে যাবে অর্গান অনুযায়ী নামটা দেওয়া হয়, রেনালে আছে তাইকে বলা হয় রেনাল আর্টারি। তাহলে এই আর্টারিটার নাম হচ্ছে রেনাল আর্টারি, এটার নাম হচ্ছে রেনাল আর্টারি, রেনাল আর্টারি। এবার এখানে আসার পর, কিডনিতে রেনাল আর্টারি আসার পর এখান থেকে তো ব্যাক করে ব্লাডটাকে আবার চলে যেতে হবে, ব্যাক করে ব্লাডটাকে আবার কে নিয়ে যায়? ভেন। এটাকে বলা হয় রেনাল ভেন, রেনাল ভেন। তাহলে আমার এক্সক্রিয়েটরি সিস্টেমের ক্ষেত্রে কিডনির এখান থেকে কিডনিতে যে ব্লাড সাপ্লাই করে সে কে? সে হচ্ছে রেনাল আর্টারি। আর ভেন কি করে? সেই ব্লাডটাকে ব্যাক করে আবার সার্কুলেটরি সিস্টেমে নিয়ে যায়, তাই তো। এর মধ্যে ব্লাডটা কি হয়? সার্কুলেট হয়। এটা হচ্ছে স্ট্রাকচার, এটা পুরো এক্সক্রিয়েটরি সিস্টেমের স্ট্রাকচার। তাহলে এখানে কি হচ্ছে? রেনাল আর্টারি, রেনাল ভেন, আর এখানে এটা হচ্ছে আমার ইউরেটার। পুরো কিডনির যে স্ট্রাকচার যদি আমরা দেখি, কিডনির স্ট্রাকচারের ক্ষেত্রে পুরো এক্সক্রিয়েটরি সিস্টেমের মেন বললাম প্রাইমারি অর্গান, বাকিগুলো সেকেন্ডারি অর্গান। আমি প্রথমে সেকেন্ডারি অর্গানের স্ট্রাকচারটা বলে দিই, তারপরে প্রাইমারি স্ট্রাকচার যাব। সেকেন্ডারি অর্গানের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে ইউরেটার। ইউরেটারের স্ট্রাকচার কেমন? ইউরেটারের স্ট্রাকচার হচ্ছে ইউরেটারের কিছুই না, একটা টিউব লাইক স্ট্রাকচার। ইউরেটার একে যদি আমরা সেকশন করি তাহলে কি দেখবো? একে যদি আমরা সেকশন করি তাহলে এর সেকশনে আমরা দেখব, ইউরেটার যদি সেকশন করা হয়
তাহলে দেখবো এবার টিউব লাইক স্ট্রাকচার, যে টিউবে 3টে লেয়ার থাকে। একেবারে ভেতরের যে লেয়ারটা সেটা একটা এপিথেলিয়াল সেলের লেয়ার। একেবারে ভেতরের যে লেয়ারটা সে একটা এপিথেলিয়াল সেলের লেয়ার। যে এপিথেলিয়াল সেলের লেয়ার থাকে সেই এপিথেলিয়াল সেলটাকে আমরা বলি ট্যানজিশনাল এপিথেলিয়াল লেয়ার। তোরা হয়তো এপিথেলিয়াল সেল পড়ার সময় নামটা পরিচিত, ট্যানজিশনাল এপিথেলিয়াল সেল লেয়ার। ট্যানজিশনাল এপিথেলিয়াল সেল লেয়ারের কাজ কি? ওদের কাজ হচ্ছে সব সময় ওয়াটার ইম্পারমিয়েবল লেয়ার তৈরি করে। তাই এর মধ্যে দিয়ে যে ইউরিনটা এখান থেকে বেরিয়ে আসে সেই ইউরিনটা কোনোভাবেই বাইরে লিকেজ হতে পারে না। তাহলে এই লেয়ারটা কি লেয়ার বললাম? ট্যানজিশনাল এপিথেলিয়াল লেয়ার। 1 নম্বর কথা, ট্যানজিশনাল এপিথেলিয়াল আমরা দুটো ক্রাইটেরিয়া জানি। একটা কি জানি? একটা ট্যানজিশনাল এপিথেলিয়ালের জানি এটা হচ্ছে ওয়াটার ইম্পারমিয়েবল লেয়ার তৈরি করে। 2 নম্বর স্পেশাল ক্রাইটেরিয়া জানি ট্যানজিশনাল এপিথেলিয়াল এমন একটা এপিথেলিয়াল লেয়ার যার বেসমেন্ট মেমব্রেন থাকে না। এটা এক্সেপশনাল, খুব পরীক্ষায় আসে এই পয়েন্টটা। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে একবার ভেতরের লেয়ার। তার বাইরে কি হয়? এখানে হালকা একটা মাস্কুলার লেয়ার থাকে, হালকা একটা মাস্কুলার লেয়ার থাকে, হালকা। এবং তার বাইরে থাকে এটা মাস্কুলার লেয়ার, আর তার বাইরে থাকে প্রোটেক্টিভ লেয়ার। ধরলাম এটা হচ্ছে মাস্কুলার লেয়ার, খুবই হালকা একটা মাস্কুলার লেয়ার থাকে, আর তার বাইরে থাকে একটা প্রোটেক্টিভ লেয়ার। তার বাইরে থাকে ফাইবাস লেয়ার। কি ফাইবাস? কোলাজেন ফাইবার। এর বাইরে থাকে কোলাজেন ফাইবার। তাহলে আমার প্রতিটা যে ইউরেটার বললাম, ইউরেটারের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা 3টে লেয়ার পেলাম। তাহলে ইউরেটারের স্ট্রাকচারে বললাম 3খানা লেয়ার। ভেতরে হচ্ছে ট্যানজিশনাল এপিথেলিয়াল লেয়ার, মিডলে হচ্ছে মাসল লেয়ার, খুব হালকা মাসল লেয়ার থাকে, স্মুথ মাসল লেয়ার, আর বাইরে হচ্ছে একটা ফাইবাস লেয়ার। এটা হচ্ছে আমাদের ইউরেটার। ইউরেটারের বাইরে এখানে এবার নিচের দিকে এখানে যেটা ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারে যদি স্ট্রাকচার দেওয়া হয় তাহলে সেই ব্লাডারের স্ট্রাকচারের ক্ষেত্রেও আমরা 3টে লেয়ার দেখি। ইউরিনারি ব্লাডারের যদি স্ট্রাকচারটা আমরা কল্পনা করি, এর যদি এই জায়গাটাকে আমরা সেকশন করে দেখি তাহলে কি দেখব? এই জায়গাটা সেকশন করে দেখলে আমরা দেখি এই জায়গারও 3খানা লেয়ার পাই। একেবারে যে বাইরের লেয়ারটা, সেই বাইরের লেয়ারটাকে আমরা বলি ফাইব্রাস লেয়ার। সেই ফাইব্রাস লেয়ারটা কি দিয়ে তৈরি হয়? কোলাজেন ফাইবার দিয়ে। তার ভেতরের যে লেয়ারটা সেটা হচ্ছে স্মুথ মাসল সেলের লেয়ার। এটা ভেতরের লেয়ারটা একটা স্মুথ মাসল সেলের লেয়ার। এবার এই যে স্মুথ মাসল সেল লেয়ার একটা স্পেশাল স্মুথ মাসল সেল। এই স্মুথ মাসল সেলগুলোকে একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় ডেট্রুসর মাসল। এটা পরীক্ষায় খুব আসে, মনে রাখিস। তাহলে এখানকার মাসেল লেয়ারটা নেগলিজেবল, আমার ইউরেটারের মাসেল লেয়ারটা নেগলিজেবল, অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এখানকার ইউরিনারি ব্লাডারের মাসেল লেয়ারের থিকনেসটা বেশি, এবং এখানে যে মাসেল স্মুথ মাসেলের যে লেয়ার থাকে সেই মাসেল লেয়ারের মাসেল সেলগুলো খুব গুরুত্বপূর্ণ, এদের নাম আছে। এদেরকে বলা হয় ডেট্রুসর মাসেল। ডেট্রুসর মাসেল, ডেট্রুসর মাসেল খুব পরীক্ষায় আসে। ডেট্রুসর মাসেল কোথাকার মাসেল? এটা হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডারের মাসেল লেয়ারের মাসেল। এটা কি ধরনের মাসেল? স্মুথ মাসেল। তাহলে এর বাইরের লেয়ারটা বললাম ফাইব্রাস লেয়ার, মিডিলে কি বললাম? মাসকুলার লেয়ার। কি ধরনের মাসেল? স্মুথ মাসেল। নাম কি? ডেট্রুসর মাসেল। আর ভেতরে কি থাকে? এর ভেতরে থাকে ট্যানজিশন এপিথেলিয়াল লেয়ার। ভেতরে থাকে ট্যানজিশন এপিথেলিয়াল লেয়ার। যে ট্রানজিশন এপিথেলিয়াল লেয়ারের কি জানি ক্যারেক্টার বললাম? এরা ওয়াটার ইম্পারমেবল লেয়ার হিসাবে কাজ করে, এবং এদের ক্ষেত্রে কি হয়? যেমন ওয়াটার ইম্পারমেবল লেয়ার হিসাবে কাজ করে, সেম ভাবে এদের মধ্যে কোনো বেসমেন্ট মেমব্রেন থাকে না, এরা কোনো বেসমেন্ট মেমব্রেনের উপর থাকে না। ওকে, এই ছিল স্ট্রাকচার। 3 নম্বর কথা, এটা গেল লেয়ারের বক্তব্য। 3 নম্বর কথা হচ্ছে এই যে ইউরিনারি ব্লাডার, এই ব্লাডারের ভেতরটা, এই ব্লাডারের ওয়ালগুলো এরা আবার ফোল্ডিং ফর্মে এক্সিস্ট করে। যদি ব্লাডারের ভেতরের ওয়ালটা আমি ভালো করে দেখি তাহলে ব্লাডারের ভেতরের ওয়ালটা দেখবো এরা আবার ফোল্ডিং ফর্মে এক্সিস্ট করে।
নর্মালি ওরা এভাবে ফোল্ডিং ফর্মে থাকে। নর্মালি এই লেয়ার গুলো এভাবে ফোল্ডিং ফর্মে এক্সিস্ট করে। এদের যে ফোল্ড, এই ফোল্ড গুলোকে বলা হয় রুগী। আমরা এর আগেও রুগী টার্মটা পেয়েছি, কোথায় পেয়েছি? স্টমাকে পেয়েছি। স্টমাকের কোন লেয়ার? মিউকাস লেয়ারের যে রিপিটেটেড ফোল্ডিং, সেই মিউকাস লেয়ারের ফোল্ডিংকে আমরা কি বলতাম? রুগী। এখানেও রুগী বলছি, রুগী মানেই হচ্ছে বায়োলজিক্যাল একটা কমন টার্ম। রুগী কোনো স্পেশাল অর্গানের কোনো একটা ক্যারেক্টার না, রুগী হচ্ছে একটা বায়োলজিক্যাল টার্ম। যেখানেই কোনো মেমব্রেন সিকুয়েন্সিয়ালি কন্টিনিউ ফোল্ডিং ফর্মে এক্সিস্ট করে, তখন তাকে বলা হয় রুগী। আমাদের স্টমাকে যেমন আমরা রুগী স্ট্রাকচার পেয়েছি, ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রেও এর এই যে একেবারে ভেতরের যে লেয়ারটা, সেই লেয়ারটা এপিথেলিয়াল যে লেয়ারটা, এরা কি হয়? এরা এরকম রুগী ফর্মে এক্সিস্ট করে। ওকে, এটা এটা ভুল বললাম, খালি খালি ভেতরের লেয়ারটা না, এই মাসকুলার লেয়ার সমেত, ডেট্রুসার মাসেল লেয়ার সমেত এরা কি হয়? এভাবে রুগী ফর্মে এক্সিস্ট করে। এটা ফর্মে এক্সিস্ট করার মেন কাজ কি? নর্মালি যখন ইউরিনারি ব্লাডারটা নর্মাল ফর্মে থাকে, তখন এদের ভেতরের ভলিউম খুব জোর 70 ml হয়। 70 ml এদের ভলিউম। কিন্তু যখন এদের মধ্যে ইউরিন আস্তে আস্তে জমতে শুরু করে, ড্রপ বাই ড্রপ যখন ইউরিন চলে আসে, তখন কি হয়? যখন ইউরিনের ভলিউমের মধ্যে বাড়তে শুরু করে, তখন কি হয়? আস্তে আস্তে প্রেসারে এটা খুলতে, এই রুগীগুলো আস্তে আস্তে স্ট্রেচ হতে শুরু করে, এরা খুলতে শুরু করে। এবং রুগীটা যখনই ইউরিনারি ব্লাডারের মধ্যে ইউরিন জমতে শুরু করে, তখন রুগীগুলো সব খুলে গিয়ে এরা স্ট্রেচ স্ট্রাকচার নিয়ে নেয়। এরা তখন একটা, এই লেয়ার গুলো পুরো খুলে যায়, এবং তখন ইন্টারনাল যে ভাঁজটা, ইন্টারনাল যে ফোল্ডিং, সেই ফোল্ডিংটা পুরো স্ট্রেট ফর্মে চলে আসে। যখনই এরা স্ট্রেট ফর্মে চলে আসে, তখন কি হয়? এদের ভেতরের ভলিউমটা, যেটা নর্মাল অবস্থায় 70 ছিল, সেটা ম্যাক্সিমাম বেড়ে 500 ml হয়ে গেল। তাহলে আমার ফোল্ডিং ফোল্ডিং ফর্মে থাকার মেন উদ্দেশ্য হচ্ছে এরা ভলিউমটাকে কনজিউম ফর্মে রাখে। যখন প্রয়োজন পড়ে তখন ভলিউমটাকে আবার বাড়িয়ে দেয়। প্রয়োজন কখন পড়ে? যখন এর মধ্যে ইউরিন জমতে শুরু করে। আমি আগেই বললাম, এটা যদি ইউরেথ্রা হয় তাহলে ইউরিন জমবে কি করে? ইউরিন তো এটা দিয়ে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু ইউরিন বেরিয়ে যায় না। কারণ হচ্ছে নর্মাল অবস্থায় কি হয়? আমাদের এই ভেতরের যে, এখানে যে ইন্টারনাল ওরিফিস যেটা বললাম, আমার ইউরিনারি ব্লাডারের যে ইন্টারনাল ওরিফিস বা ইউরেথ্রার যে ইন্টারনাল ওরিফিস, এই ওরিফিসটা নর্মালি বন্ধ থাকে। এখানে একটা স্ফিংটার থাকে, যা দিয়ে বন্ধ থাকে তাকে বলা হয় স্ফিংটার। একটা মাসকুলার স্ফিংটার থাকে, এখানে একটা মাসকুলার স্ফিংটার থাকে। এখানে যে স্ফিংটারটা থাকে, সেই স্ফিংটারটাকে বলা হয় ইন্টারনাল স্ফিংটার। বাইরের দিকে আরেকটা স্ফিংটার থাকে, একে বলা হয় এক্সটার্নাল স্ফিংটার। নর্মালি সব সময় ইন্টারনাল স্ফিংটারটা বন্ধ থাকে। তাহলে ইন্টারনাল স্ফিংটার বন্ধ থাকলে কি হবে? যখনই এখানে ড্রপ বাই ড্রপ, যখন এখানে ইউরিন জমতে শুরু করবে, তখন কি হবে? আস্তে আস্তে ইউরিন এখানে জমতে শুরু করবে। জমতে জমতে ফার্স্ট টাইম 70 ml ভলিউম হয়ে গেল। তারপর যখন আরো ভলিউম বাড়তে শুরু করবে, আস্তে আস্তে এরা ওয়ালের ওপর প্রেসার ক্রিয়েট করবে, এবং ওয়ালের যে ফোল্ডিং রুগী ফর্ম ছিল, সেই রুগী ফর্মগুলো আস্তে আস্তে খুলতে শুরু করবে, এবং সেটা আস্তে আস্তে এভাবে স্ট্রেস স্ট্রাকচার নেবে, এবং তার ম্যাক্সিমাম ভলিউম হয় 500 ml। মোটামুটি এর 400 থেকে 500 ml এ ইউরিনকে ধরে রাখতে পারে। যখনই 400 ml এর উপরে ইউরিন জমে যায়, তখনই আমাদের ইউরিনেশন বা মূত্র ত্যাগের একটা ইচ্ছা তৈরি হয়, এবং সেখানে আমাদের এরপরে ইউরিনটা বাইরে বেরিয়ে যায়। যে পদ্ধতিতে ইউরিন বাইরে বেরিয়ে যায় তাকে আমরা বলি মিকচুরেশন। এরপর মিকচুরেশনটা কি, নেক্সট টাইম জানবো। যাই হোক, আমাদের ইউরিনারি ব্লাডারের তাহলে স্ট্রাকচার কি? ব্লাডারের ক্ষেত্রে আমার তিনখানা লেয়ার থাকে। ভেতর থেকে বাইরে কি বললাম? ফাইবাস লেয়ার, মাসকুলার লেয়ার, আর ভেতরে ট্যানজিশনাল এপিথেলিয়াল লেয়ার। মাসকুলার লেয়ারটাকে স্পেশাল মাসেলের নাম বললাম, ডেট্রোসার মাসেল। আর নর্মালি লেয়ারটা কি ফর্মে থাকে? এরা জেনারেলি ফোল্ডিং ফর্মে থাকে, এদের ফোল্ডিংটাকে বলা হয় রুগী। নর্মাল নর্মাল ওয়েতে যে ট্রাইগন বললাম, ট্রাইগনের মেন ভলিউম থাকে কত? 70 ml। কিন্তু আফটার ইউরিন অ্যাকুমুলেশন, ইউরিন অ্যাকুমুলেশনের পর এর ভলিউমটা বেড়ে কত হয়? 500 ml। ওকে। আর নর্মালি এখানে ইউরেথ্রার এখানে দুখানা স্পিংটার থাকে, একটা ইন্টারনাল স্পিংটার, একটা এক্সটার্নাল একটা স্পিংটার। যেই স্পিংটারটা ভেতরের দিকে ইউরিনারি ব্লাডার আর ইউরেথ্রার জাংশন রিজিয়নে থাকে,
তাকে আমরা বলি ইন্টারনাল স্ফিংটার, আর যেটা একেবারে আউটার সাইডে থাকে তাকে আমরা বলি এক্সটার্নাল স্ফিংটার। ইন্টারনাল স্ফিংটারটা নর্মালি বন্ধ থাকার জন্য কি হয়, ইউরিনটা আস্তে আস্তে এখানে জমতে শুরু করে। ইউরিনের ভলিউম যখন একটা নির্দিষ্ট ভলিউমের উপরে উঠে যায়, একমাত্র তখনই ইন্টারনাল স্ফিংটারটা ওপেন হয়, না হলে ইন্টারনাল স্ফিংটার ওপেন হয় না। ওকে, এই গেল আমাদের ইউরেটার, আর এই গেল হলো আমাদের ইউরিনারি ব্লাডার। এবার আসছে ইউরেথ্রা। ইউরেথ্রাটা কি? ইউরেথ্রাটা কিছুই না, ইউরেথ্রা স্ট্রাকচারটা হচ্ছে একটা মাসকুলার টিউব। ইউরেথ্রা হলো একটা মাসকুলার টিউব। ইউরেথ্রা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার, এরকম একটা টিউব। স্যার ওটা মিচুরেশন কি বললেন পদ্ধতিটার নাম? মিকচুরেশন, মূত্রত্যাগ পদ্ধতিকে আমরা বলি মিকচুরেশন। ওটা একটা রিফ্লেক্স দিয়ে হয়, ওটা লাস্টে করাবো, ঠিক আছে। আমার এখানে যে স্ট্রাকচারটা যে আমি এবার বড় করে করানোর চেষ্টা করছি, আমরা ইউরেথ্রা। ইউরেথ্রার ক্ষেত্রে কি হয়, ইউরেথ্রাটা এরকম একটা স্ট্রাকচার, এটা ইউরিনারি ব্লাডার। ইউরেথ্রা কিছুই না, একটা টিউব লাইফ স্ট্রাকচার। এখানে বললাম মেল আর ফিমেলের মধ্যে একটু পার্থক্য হচ্ছে, মেলের ক্ষেত্রে এই ইউরেথ্রার লেন্থটা বড় হয়, আর ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রার লেন্থটা খুবই শর্ট হয়, এটাই পার্থক্য। বাকি ইউরেথ্রার এখানে দুখানা ভালভ থাকে, দুখানা ওরিফিস থাকে। একটা হচ্ছে ইউরেথ্রা আর ইউরিনারি ব্লাডারের জাংশনাল রিজিয়নে যে পোর্টটা থাকে তাকে আমরা বলি ইন্টারনাল ওরিফিস, এটাকে বলা এক্সটার্নাল ওরিফিস। এই দুটো ওরিফিসের কাছে দুখানা স্ফিংটার থাকে, যেটা ইন্টারনাল ওরিফিসের এখানে যে স্ফিংটার থাকে সেই স্ফিংটারটার নাম হচ্ছে ইন্টারনাল স্ফিংটার, আর বাইরেরটাকে বলা হয় এক্সটার্নাল স্ফিংটার। দুখানা স্ফিংটার থাকে। আর এই যে টিউবটা তৈরি হয়, টিউবটা হচ্ছে একটা মাসকুলার টিউব, আর এখানে স্ট্যাটিফাইড এপিথেলিয়াল সেল থাকে। এটা হচ্ছে স্ট্যাটিফাইড এপিথেলিয়াল সেল, এটা স্ট্যাটিফাইড এপিথেলিয়াল সেল নিয়ে তৈরি হয়, স্ট্যাটিফাইড এপিথেলিয়াল সেল নিয়ে তৈরি হয়। এটা এক ধরনের স্ট্যাটিফাইড এপিথেলিয়াল সেল নিয়ে, সেলের একটা লেয়ার নিয়ে তৈরি হয়। আর এর দুটো, আমাদের ইউরেথ্রার কোথা থেকে কতটা অবধি বিস্তৃত থাকে, এক্সটেন্ডেড থাকে, এই ইন্টারনাল ওরিফিস থেকে এক্সটার্নাল ওরিফিস অবধি লেংথটা হচ্ছে আমার ইউরেথ্রা। এর ইন্টারনাল ওরিফিসে ওখানে থাকে দুখানা স্ফিংটার, কি নাম, ইন্টারনাল স্ফিংটার, আর বাইরেরটাকে আমরা বলি এক্সটার্নাল স্ফিংটার। ওকে, এইটা গেল হলো তা আমাদের এই তিনখানা গেল আমাদের সেকেন্ডারি অর্গান। এবার যাচ্ছে কিডনি। কিডনি হচ্ছে আমাদের মেজর অর্গান, বা কিডনি হচ্ছে প্রাইমারি অর্গান। হ্যাঁ, হ্যাঁ বল। ইন্টারনাল আর এক্সটার্নাল প্রিন্টারের মাধ্যমে লেয়ারটা কি দিয়ে তৈরি করবে? ওটা হচ্ছে স্ট্যাটিফাইড এপিথেলিয়াম লেয়ার। এবার আসছি হিউম্যান হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম, যে প্রাইমারি রিপ্রোডাক্টিভ, সরি রিপ্রোডাক্টিভ বলছি কেন, হিউম্যান এক্সক্রিয়েটরি সিস্টেমের যে প্রাইমারি এক্সক্রিয়েটরি অর্গান, সে অর্গানটাকে আমরা বলি কিডনি। এবার আসছে কিডনিটা কি। প্রথম কথা হচ্ছে কিডনি একটা সিড লাইক স্ট্রাকচার। এটা একটা সিড লাইক স্ট্রাকচার। এই তো, যে কিডনির এই দিকের এটাকে কি বলবো, এটা উত্তল পোর্শন তাই তো, এটা অবতল। এর যে কনভেক্স যে রিজিয়নটা, সেই সেই এরিয়াটাকে আমরা বলি পোস্টেরিয়ার রিজিয়ন, এটাকে বলা হয় পোস্টেরিয়ার রিজিয়ন। আর যেটা সামনের দিকে কনকেভ ফর্মে থাকে এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার রিজিয়ন। তাহলে কিডনিটা কি হয়, প্রতিটা কিডনি একটা সিড লাইক স্ট্রাকচার, সেই কিডনির দুখানা রিজিয়ন, একটা হচ্ছে পোস্টেরিয়ার একটা অ্যান্টেরিয়ার। বক্তব্য হচ্ছে অ্যান্টেরিয়ার রিজিয়নে একটা খাঁজ লক্ষ্য করা যায়, এই যে খাঁজটা আছে এই খাঁজটা অ্যান্টেরিয়ার রিজিয়নে একটা খাঁজ থাকে। তাহলে পুরো কিডনি স্ট্রাকচারের অ্যান্টেরিয়ার রিজিয়নে একটা খাঁজ থাকে, যে খাঁজটা থাকে এই খাঁজটাকে আমরা বলি হাইলাম, এটাকে বলা হয় হাইলাম। তাহলে কিডনির অ্যান্টেরিয়ার পোর্শনে যে খাঁজ থাকে তাকে বলা হয় হাইলাম। হাইলামের কাজ কি, হাইলামের কাজ হচ্ছে এই হাইলাম রিজিয়ন দিয়ে তিনটে টিউব কিডনির সঙ্গে কানেক্টেড থাকে।
হাইলাম রিজিয়াম দিয়ে তিনটে টিউব কিডনির সঙ্গে কানেক্টেড। একটা হচ্ছে রেনাল আর্টারি, একটা হচ্ছে রেনাল ভেন, আর আরেকটা হচ্ছে কি ইউরেটার, আরেকটা হচ্ছে ইউরেটার। তাহলে কিডনির যে হাইলাম রিজিয়ান থেকে তিনখানা টিউব কানেক্টেড থাকে উইথ কিডনি বা রেনাল। এখানে দুটো হচ্ছে ভেসেল, একটা হচ্ছে রেনাল আর্টারি। একটা রেনাল আর্টারি কাজ কি, রেনালের মধ্যে ব্লাড সাপ্লাই করা। রেনাল ভেনের কাজ কি, এখান থেকে ওয়েস্ট ব্লাডটাকে আবার ব্যাক করে নিয়ে যাওয়া কোথায়, সিস্টেমিক সার্কুলেশনে। আর আরেকটা হচ্ছে আমার ইউরেটার, তার কাজ কি, কিডনি থেকে ইউরিনটাকে বাইরে বের করে দেওয়া। ওকে, এবার বক্তব্য হচ্ছে এই কিডনির বাইরে একটা ফাইব্রাসের লেয়ার থাকে। এই যে কিডনি স্ট্রাকচার বললাম, এই কিডনি স্ট্রাকচারের একেবারে বাইরে একটা ফাইব্রাসের লেয়ার থাকে। কিডনির বাইরে যে ফাইব্রাসের লেয়ার থাকে, এটা কি ফাইব্রাস দিয়ে তৈরি, কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। কোলাজেনের ফাইবারের তৈরি একটা লেয়ার থাকে যাকে বলা হয় ফাইব্রাস। এটাকে বলা হয়, কিডনির একেবারে বাইরে যে ফাইব্রাস লেয়ারটা থাকে, সেই ফাইব্রাস লেয়ারটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। এটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। কিডনির একেবারে বাইরে একটা লেয়ার থাকে যে কিডনিকে প্রোটেকশন দেয়, তাকে আমরা বলি প্রোটেক্টিভ লেয়ার। সেই প্রোটেক্টিভ লেয়ারটাকে বলা হয় রেনাল ক্যাপসুল। এটা কি নিয়ে তৈরি, কোলাজেন ফাইবার নিয়ে তৈরি। আর এই লেয়ারটা পুরো কিডনি বরাবর কভার থাকলেও একটা জায়গা ইন্টারেপ্টেড থাকে। কোন জায়গা, হাইলাম রিজিয়ান। হাইলাম রিজিয়ানে রেনাল ক্যাপসুল ইন্টারেপ্টেড ফর্মে থাকে, এরা বিচ্ছিন্ন থাকে। এই জায়গা থেকে আমার তিনখানা টিউব ইন্টারকানেক্টেড হয়, একটা হচ্ছে রেনাল আর্টারি, রেনাল ভেন, আর ইউরেটার। ওকে, এবার আসছি কিডনির ভেতরের স্ট্রাকচার। কিডনির যদি ভেতরের স্ট্রাকচারটা আমরা দেখি, তাহলে দেখবো কি, কিডনির ভেতরে, এবার যাচ্ছি কিডনির যে স্ট্রাকচার, এই কিডনির ভেতরের দিকে পুরো কিডনিটাকে ভেতরে দুটো কম্পার্টমেন্টে সাব ডিভাইড থাকে। পুরো কিডনিটা ভেতরে দুটো কম্পার্টমেন্টে সাব ডিভাইড থাকে। পুরো কিডনিটা ভেতরের দিকে দুটো কম্পার্টমেন্টে সাব ডিভাইড থাকে। কি কম্পার্টমেন্ট, কিডনি সেকশন করলে দেখা যায় কিডনির পেরিফেরাল রিজিয়নটা কি হয়, এটা রেড কালারের হয়। আর কিডনির ইন্টারনাল রিজিয়নটা কি হয়, কম রেড হয়, লাইট রেড হয়। এর পেরিফেরাল রিজিয়নটা কি হয়, ডিপ রেড স্ট্রাকচার হয়। আর এই ভেতরেরটা কি হয়, কম রেড হয়। আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে যে জায়গাটায় ডিপ রেড স্ট্রাকচার দেখা যায়, সেই জায়গায় চোখ বন্ধ করে বলা হয় সেই জায়গায় ব্লাড সাপ্লাই খুব বেশি হয়। তার মানে এই কনসেপ্ট থেকে বলতে পারি যে কিডনি এই পেরিফেরাল রিজিয়নে ব্লাড সাপ্লাই হাই হয়, আর ইন্টারনাল রিজিয়নে ব্লাড সাপ্লাই কম থাকে। ওকে, তাহলে কিডনির ক্ষেত্রে, হ্যাঁ বল। তাহলে বলছি, কিডনি যখনই সেকশন করা হয় দেখা যায় কিডনির মধ্যে পেরিফেরাল রিজিয়নটা ডিপ রেড কালার নেয়, আর ইন্টারনাল রিজিয়নটা তুলনামূলকভাবে কম রেড কালার নেয়, লাইট রেড নেয়। এই কালারের ডিফারেন্সের জন্য কিডনিকে আমরা দুটো সেপারেট ভাগে ভাগ করি। পেরিফেরাল রিজিয়নটাকে নর্মালি বায়োলজিক্যাল টার্ম অনুযায়ী বলা হয় কর্টেক্স। কেননা যে কোনো স্ট্রাকচারের বায়োলজিক্যাল সাবডিভিশনের সময় বাইরেরটাকে আমরা বলি কর্টেক্স আর ভেতরটাকে বলে মেডুলা। সে অনুযায়ী এই কিডনির ক্ষেত্রেও বাইরের পোর্শনটাকে নাম দিই আমরা কর্টেক্স, রেনাল কর্টেক্স, আর ভেতরটাকে বলা হয় রেনাল মেডুলা। এইভাবে কিডনির ভেতরের বাইরের পেরিফেরাল রিজিয়নটাকে নাম দিয়ে আমরা রেনাল কর্টেক্স, আর ভেতরের নামটাকে দিই রেনাল মেডুলা। কার রেসপেক্টে, কালারের প্রেজেন্সে। ওকে, এবার এই কর্টেক্স আর মেডুলার জাংশনাল রিজিয়নে, জাংশনাল একটা রিজিয়ন লক্ষ্য করা যায়, এই রিজিয়নটাকে আমরা বলি কর্টিকো মেডুলারি মার্জিনাল রিজিয়ন। কর্টেক্সের মধ্যে যে একটা রিজিয়ন পায় যেখানে
মেডালা আর কর্টেক্সের জাংশনাল রিজিয়ান, এই জাংশনাল রিজিয়ানটাকে আমরা কি বলি? কর্টিকো মেডুলারি মার্জিনাল রিজিয়ান। ওকে, এটুকু ক্লিয়ার? তাহলে পুরো একটা কিডনি স্ট্রাকচার, সাপোজ ধরলাম এটা একটা কিডনি স্ট্রাকচার, কিডনি স্ট্রাকচারের মধ্যে আমরা ভেতরে কি পেলাম? একটা স্পেশাল একটা রিজিয়ান পেলাম, যে রিজিয়ানটার নাম দিচ্ছি কর্টিকো মেডুলারি মার্জিনাল রিজিয়ান। এই কর্টিকো মেডুলারি মার্জিনাল রিজিয়ান বরাবর কোথায়? মেডালাতে। মেডালাতে কি হয়, কতগুলো পিরামিড, পিরামিডের স্ট্রাকচারাল কতগুলো এরকম স্ট্রাকচার লক্ষ্য করা যায়, পিরামিডের মতো কিছু স্ট্রাকচার লক্ষ্য করা যায়। যে পিরামিডের স্ট্রাকচার গুলো এক্সটেন্ডেড থাকে কোথায়? কর্টিকো মেডুলারি মার্জিনাল বরাবর এক্সটেন্ডেড থাকে কোথায়? মেডালাতে। কর্টিকো মেডুলারি মার্জিনাল বরাবর এক্সটেন্ডেড কিছু পিরামিড লাইক স্ট্রাকচার কোথায় দেখা যায়? ইন মেডালা। মেডালায় কতগুলো স্ট্রাকচার দেখা যায়, এইগুলোকে আমরা বলি রেনাল পিরামিড। এগুলো কি জেনারেলি আমার 5 থেকে 7টা হয়, এটাকে বলে রেনাল পিরামিড। ওকে, রেনাল পিরামিডটা কোথায় থাকে? মেডালায় থাকে। কি বরাবর থাকে? কর্টিকো মেডুলারি মার্জিনাল লেয়ার বরাবর এক্সটেন্ডেড থাকে। ওকে, এবার প্রতিটা প্রতিটা এই এখানে অবশ্য একটু ডিটেলসে বলে এরকমও হতে পারে, অনেক বই দেখবি আবার এরকম বলা থাকে যে একের বেশি পিরামিড এইভাবে এটা একটা ইন্ডিভিজুয়াল প্যাপিলা হতে পারে, আবার মাল্টিপল পিরামিড নিয়েও প্যাপিলা হতে পারে। এবার প্রতিটা প্যাপিলা বা পিরামিড, প্রতিটা পিরামিডের এটা পিরামিডের সামনের দিকে কি হয়, এরা এখানে একটা ক্যানেল থাকে। প্রতিটা পিরামিড সামনের দিকে বা প্যাপিলা গুলো সামনের দিকে এরকম একটা টিউব লাইক স্ট্রাকচার লক্ষ্য করা যায়, যে টিউবে এরা ওপেন হয়। এই টিউবটাকে আমরা বলি মাইনর ক্যালিক্স। তাহলে প্রতিটা পিরামিড বা প্যাপিলা থেকে কতগুলো এরকম টিউব তৈরি হয়, এই টিউব গুলোকে আমরা বলি মাইনর ক্যালিক্স। ধরলাম এটা একটা মাইনর ক্যালিক্স, এটা একটা মাইনর ক্যালিক্স, এই দুখানা মাইনর ক্যালিক্স একসঙ্গে যোগ হলো। দুখানা মাইনর ক্যালিক্স যখনই একসঙ্গে যোগ হয়ে গেল, তখন সেই মাইনর ক্যালিক্স গুলোকে আমরা বলবো মেজর ক্যালিক্স। তার মানে ব্ল্যাক কালারের যে স্ট্রাকচারটা করলাম তাকে আমরা বলছি মাইনর ক্যালিক্স। এবার যখনই সেটা আমি রেড কালার দিয়ে দিচ্ছি, এই স্ট্রাকচারটাকে আমরা বলবো এটা হচ্ছে মেজর ক্যালিক্স। তাহলে এভাবে মাইনর ক্যালিক্স, প্রতিটা প্যাপিলা বা পিরামিড থেকে তৈরি হচ্ছে, পিরামিড থেকে বেরিয়ে আসছে কি? মাইনর ক্যালিক্স। মাল্টিপল মাইনর ক্যালিক্স পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে মেজর ক্যালিক্স। তাহলে এগুলো হচ্ছে, এটা হচ্ছে মেজর, এটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে মেজর ক্যালিক্স, 1 নম্বরটা হচ্ছে মাইনর ক্যালিক্স। অনেকগুলো মেজর ক্যালিক্স আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এখানে একটা যে স্ট্রাকচার তৈরি করে, সেই স্ট্রাকচারটাকে আমরা বলি পেলভিস। এখানে একটা স্ট্রাকচার তৈরি করে, সেই স্ট্রাকচারটাকে বলা হয় পেলভিস। এই পেলভিস থেকে তৈরি হয় কি? ইউরেটার। তাহলে আমার যদি রেনাল মেডুলা দেখি, মেডুলার ক্ষেত্রে মেডুলা কর্টিক্যাল মার্জিনাল রিজিয়ানে কতগুলো পিরামিড লাইক স্ট্রাকচার থাকে। পিরামিড গুলো কি হয়, একের বেশি মোর দ্যান ওয়ান পিরামিড কম্বাইন্ড হয়ে প্যাপিলা ফর্মে থাকতে পারে, সিঙ্গেল পিরামিড ফর্মে থাকতে পারে।
প্রতিটা প্যাপিলা বা পিরামিডের টার্মিনাল রিজিয়ন থেকে যে ক্যানেল তৈরি হয় সেই ক্যানেলটাকে আমরা বলি মাইনর ক্যালিক্স। একের বেশি মাইনর ক্যালিক্স যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয় তাকে আমরা বলি মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স গুলো আবার কম্বাইন্ড হয়ে যে এখানে যে একটা লার্জ বা বাল্জ রিজিয়ান তৈরি করে, স্ফীত বা বাল্জ রিজিয়ান তৈরি করে, সেই বাল্জ রিজিয়ান নম্বর দিচ্ছি 3, এই 3 নম্বরটাকে আমরা বলছি পেলভিস। তাহলে এখানে 1 নম্বরটাকে বলছি মাইনর ক্যালিক্স, 2 নম্বরটাকে বলছি মেজর ক্যালিক্স, 3 নম্বরটাকে বলছি পেলভিস, এবং পেলভিস থেকে তৈরি হচ্ছে কি ইউরেটার। তাহলে কিডনি মেডেলাতে কি কি থাকছে? পিরামিড, মাইনর ক্যালিক্স, আমার মেজর ক্যালিক্স, আর হচ্ছে পেলভিস। এইটুকু ক্লিয়ার? এইটুকু জায়গা ক্লিয়ার? ওকে। এবার প্রতিটা পিরামিডের মধ্যে কি হয়, প্রতিটা পিরামিডের মধ্যে জেনারেলি কালেক্টিং ডাক্ট, এদের মধ্যে কালেক্টিং ডাক্ট, প্রতিটা পিরামিডের মধ্যে এভাবে কালেক্টিং ডাক্ট এক্সটেন্ডেড থাকে। ধরলাম এগুলো সব কালেক্টিং ডাক্ট। প্রতিটা পিরামিডের মধ্যে থাকা মাল্টিপল কালেক্টিং ডাক্ট, এই মাল্টিপল কালেক্টিং ডাক্ট গুলো কি হচ্ছে, এরা আবার মাল্টিপল কালেক্টিং ডাক্ট আবার ইন্টার কানেক্টেড হয়ে এখানে করে পিরামিডের, এটাকে এপিক্যাল রিজিয়ন বলে, পিরামিডের এপিক্যাল রিজিয়নে এই মাল্টিপল কানেক্টিং ডাক্ট গুলো আবার একটা কমন ডাক্ট তৈরি করে। এই যে কমন ডাক্ট তৈরি করলো, এই কমন ডাক্টটাকে আমরা বলি ডাক্ট অফ বিলিনি। ডাক্ট অফ বিলিনি। তাহলে ডাক্ট অফ বিলিনি কি? ডাক্ট অফ বিলিনি হচ্ছে মাল্টিপল কালেক্টিং ডাক্ট কম্বাইন্ড হয়ে যখন একটা সিঙ্গেল ডাক্ট ফর্ম করে ইন এ এপিক্যাল রিজিয়ন অফ মেডুলারি পিরামিড, দিস কমন ডাক্ট ইজ কল্ড ডাক্ট অফ বিলিনি। এটাকে বলা হয় ডাক্ট অফ বিলিনি। ডাক্ট অফ বিলিনি কি? ডাক্ট অফ বিলিনি হচ্ছে মাল্টিপল কালেক্টিং ডাক্ট কম্বাইন্ড হয়ে যখন একটা সিঙ্গেল ডাক্ট তৈরি করে, কোথায়? ইন এ এপিক্যাল রিজিয়ন অফ মেডুলারি পিরামিড। মেডুলারি পিরামিডের এপিক্যাল রিজিয়নে মাল্টিপল কালেক্টিং ডাক্ট কম্বাইন্ড হয়ে যখন একটা সিঙ্গেল লেয়ার তৈরি করে বা সিঙ্গেল ডাক্ট তৈরি করে, সেই সিঙ্গেল ডাক্টটাকে আমরা বলি ডাক্ট অফ বিলিনি। এই ডাক্ট অফ বিলিনিটাই কি হয়? ডাক্ট অফ বিলিনিটাই ওপেন হয় আমার মাইনর ক্যালিক্সে। অনেকগুলো পোরের মাধ্যমে ডাক্ট অফ বিলিনিটাই ওপেন হয় কোথায়? মাইনর ক্যালিক্সে। তাহলে মাইনর ক্যালিক্সের সঙ্গে কানেক্ট করে কে? ডাক্ট অফ বিলিনি। আর ডাক্ট অফ বিলিনির সঙ্গে কানেক্ট করে থাকে কে? আমার কালেক্টিং ডাক্ট। তাহলে কালেক্টিং ডাক্ট, ডাক্ট অফ বিলিনি, তারপরে হচ্ছে আমার মাইনর ক্যালিক্স, তারপরে মেজর ক্যালিক্স, পেলভিস, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। এই কানেকশনটা ক্লিয়ার হলো কি? দেখ, হ্যালো, এখানে দেখ আমি পরপর বলতে পারি কালেক্টিং ডাক্ট, কালেক্টিং ডাক্ট 1 নম্বর, তারপরে কি আসছে? ডাক্ট অফ বিলিনি, তারপরে হচ্ছে মাইনর ক্যালিক্স, তারপর হচ্ছে মেজর ক্যালিক্স, তারপরে হচ্ছে পেলভিস। পেলভিস বললাম বাল্জ রিজিয়ন, একটা ফোলা জায়গা, কোথায়? এর অ্যান্টেরিয়ার রিজিয়নে, মেডালার অ্যান্টেরিয়ার রিজিয়নে থাকা একটা ফোলা জায়গাটাকে আমরা বলি পেলভিস। পেলভিস, তারপরে কি? ইউরেটার, তারপরে কি? ইউরেথ্রা, এরপরে কি? ইউরিনারি ব্লাডার, ব্লাডার, তারপরে ইউরেথ্রা। এই কানেকশনটা ক্লিয়ার? তাহলে পুরো মেডালা কিন্তু একটা টিউব লাইক স্ট্রাকচার ক্রিয়েট করছে। আমাদের কিডনির মধ্যে যে স্ট্রাকচারটা দেখলাম তার মধ্যে পুরো মেডালাটাই কিন্তু, খেয়াল কর, ডিফারেন্স ভ্যারিয়েটিভ ডিফারেন্স টাইপ ভ্যারিয়েশনের একটা টিউব লাইক স্ট্রাকচার ক্রিয়েট করছে, যাদের মেন কাজ হচ্ছে ইউরিনটাকে, যাদের মেন কাজই হচ্ছে কালেক্টিং ডাক্ট দিয়ে ইউরিন চলে আসে কোথায়? প্রথমে ডাক্ট অফ বিলিনি, সেখান থেকে মাইনর ক্যালিক্স, সেখান থেকে মেজর ক্যালিক্স, সেখান থেকে পেলভিস, সেখান থেকে ইউরেটার, সেখান থেকে আমার ইউরিনারি ব্লাডার, সেখান থেকে ইউরেথ্রা হয়ে বাইরে বেরিয়ে আছে। এটা হচ্ছে ইউরিনের পাথওয়ে। তার মানে আমাদের মেডালা পোর্শনটা কি হিসাবে কাজ করছে? পুরো একটা
ড্রেনেজ সিস্টেম হিসাবে কাজ করছে। পুরো মেডালার স্ট্রাকচারটা কিন্তু ড্রেনেজ সিস্টেম হিসাবে কাজ করছে। এখানে কিন্তু কোথাও ইউরিন ফর্ম করে না। তাহলে ইউরিনটা ফর্ম করে কোথায়? এবার ইউরিনটা ফর্ম করে অ্যাকচুয়ালি আমার কর্টিক্যাল রিজিয়নে। এই কর্টিক্যাল রিজিয়নে কি হয়, আমি এগুলোকে সব কি বললাম, এগুলো সব যে কালেক্টিং ডাক্ট। প্রতিটা কালেক্টিং ডাক্ট থেকে এবার তৈরি হয় নেফ্রন। এভাবে প্রতিটা কালেক্টিং ডাক্ট থেকে এভাবে নেফ্রন তৈরি হয়। এখান থেকে তৈরি হয় নেফ্রন। এইভাবে প্রতিটা কালেক্টিং ডাক্ট থেকে এভাবে নেফ্রন তৈরি হয়। এভাবে নেফ্রন থাকে। আমরা কি জানি, নেফ্রন থেকে মেনলি, এই নেফ্রনটা হচ্ছে মেন প্রোডাকশন, এখানে প্রডিউসিং রিজিয়ান অফ ইউরিন। মেনলি নেফ্রন কি করে, নেফ্রন, এই নেফ্রনে মেনলি ইউরিনটা তৈরি হয়। নেফ্রনে ইউরিন তৈরি হওয়ার পর সেই ইউরিন কোথায় আসে? কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট থেকে এই ড্রেনেজ ওয়েতে বাইরে বেরিয়ে যায়। তাহলে আমাদের পুরো যে কর্টিক্যাল রিজিয়ান, কর্টিক্যাল রিজিয়ানটা পুরোটা নেফ্রন দিয়ে তৈরি। পুরো কর্টিক্যাল রিজিয়ানটাই হচ্ছে এইভাবে নেফ্রন এক্সটেন্ডেড থাকে। প্রতিটা কালেক্টিং ডাক্ট থেকে এইভাবে নেফ্রন গুলো এক্সটেন্ডেড থাকে। ওকে, তাহলে আমাদের যে কিডনির স্ট্রাকচার, কিডনির স্ট্রাকচারের যে কর্টিক্যাল রিজিয়ান, সে কর্টিক্যাল রিজিয়ানের মেন স্ট্রাকচারই হচ্ছে নেফ্রন। এখানে নেফ্রন দিয়ে তার আমরা বলতে পারি কর্টিক্যাল রিজিয়ানের মধ্যে যদি 100টা নেফ্রন থাকে, তাহলে 100টা নেফ্রন যতটা ইউরিন তৈরি করবে, সেই ইউরিনটাই কিডনির কাজ। আমি যদি বলি আমার এই কর্টিক্যাল রিজিয়ানে 100টা নেফ্রন আছে, ভালো করে বোঝ, এখানে 100টা নেফ্রন আছে। 100টা নেফ্রন থেকে যদি আমি বলি 1000 ml আমার ইউরিন তৈরি হলো পার মিনিটে, আমি এক্সাম্পল বলছি, সাপোজ ধরলাম 1000 ml ইউরিন তৈরি হলো পার মিনিটে, তাহলে বলতে পারি পুরো কিডনি পার মিনিটে 1000 ml তৈরি করবে। কেননা কর্টেক্স ছাড়া তো অন্য কোথাও ইউরিন তৈরি হয় না। আমি কথাটা আমি কথাটা কি বোঝাতে পারলাম? কর্টেক্স রিজিয়ানে যতটুকু ইউরিন তৈরি করবে, পুরো কিডনি ততটুকু ইউরিনই তৈরি করবে। তার মানে আমার তো কিডনির মেন কাজ হচ্ছে ইউরিন তৈরি করা। তাহলে কিডনির মেন কাজটা কিন্তু কর্টিক্যাল রিজিয়নের কাজ। তাহলে কিডনির মেন কাজ তো কর্টিক্যাল রিজিয়নের কাজ। তাহলে আমরা কি বলতে পারি, কিডনির একটা কিডনি যে ফাংশনটা করে, সেটা হচ্ছে টোটাল যতগুলো নেফ্রন থাকে তার ফাংশনের সমষ্টি। আমি যদি ধরি এখানে 100টা নেফ্রন আছে, প্রতিটা নেফ্রন হয়তো 10 ml করে ইউরিন তৈরি করে, তাহলে বলতে পারি এখানে পুরো কিডনিটা কত ml করবে? 1000 ml ইউরিন তৈরি করবে। মানে যতগুলো নেফ্রন থাকবে প্রতিটা নেফ্রনের ফাংশনের যে সামেশন, সমষ্টি, সেটাই হবে নেফ্রনের কাজ, সেটা হবে কিডনির ফাংশন। তাহলে নেফ্রনকে কি বলতে পারে? নেফ্রন ইজ এ ফাংশনাল ইউনিট অফ কিডনি, বলতে পারি তো। নেফ্রন হচ্ছে ফাংশনাল ইউনিট অফ কিডনি। এবার যদি বলি যতটা নেফ্রন আছে, সব নেফ্রনটা নিয়েই কি কিডনি তৈরি হয়েছে, না কিডনি খালি কর্টিক্যাল রিজিয়ন তৈরি হয়েছে? তাহলে তাহলে টোটাল কিডনি কিন্তু আমার সব নেফ্রন দিয়ে তৈরি হয়নি। তাহলে কিডনির যদি বলি কিডনির স্ট্রাকচারাল ইউনিট কি, স্ট্রাকচারাল ইউনিট কিন্তু নেফ্রন নয়। যদি বলি কিডনির কর্টিক্যাল রিজিয়নের স্ট্রাকচারাল ইউনিট কি, তাহলে কিন্তু নেফ্রন। কিন্তু কিডনির ফাংশনাল ইউনিট কে? নেফ্রন। নর্মালি কিডনির স্ট্রাকচারে আমরা বলেছিলাম কর্টিকোমেডুলারি যে মার্জিনাল রিজিয়ানে কিছু পিরামিড লাইক স্ট্রাকচার থাকে। এই পিরামিড লাইক স্ট্রাকচারকে আমরা বলি রেনাল পিরামিড। এবার দুখানা রেনাল পিরামিডের মাঝে এই জায়গাতে কর্টেক্সের কিছুটা পোর্শন এর মধ্যে ঢুকে থাকে এইভাবে। কর্টেক্সের কিছুটা পোর্শন এইভাবে ঢুকে থাকে। কর্টেক্সের কিছুটা পোর্শন এইভাবে মেডালার মধ্যে ঢুকে থাকে। কর্টেক্সের যে পোর্শনটা মেডালার মধ্যে ঢুকে থাকে, সেই পোর্শনটাকে আমরা বলি কলাম অফ বার্টিনি। এটাকে বলা হয় কলাম অফ বার্টিনি। এটা কিন্তু কার পার্ট বললাম? কর্টিক্যাল রিজিয়নের পার্ট। তাহলে কর্টেক্সের কিছুটা পোর্শন কি হয় আমার মেডালার মধ্যে ঢুকে থাকে, কোথায়? দুটো
রেনাল পিরামিডের মাঝে, দুটো রেনাল পিরামিডের মাঝে আমার অনেক সময় কি হয়, কর্টিক্যাল রিজিয়নে কিছু পার্ট ইনারভেটেড ফর্মে থাকে, লাইক এ কলাম লাইক স্ট্রাকচার। এরা কলাম লাইক স্ট্রাকচার ক্রিয়েট করে। এটাকে আমরা বলি, এই স্ট্রাকচারটাকে আমরা বলি কলাম অফ বার্টিনি। এটাকে আমরা বলি কলাম অফ বার্টিনি। কলাম অফ বার্টিনি, এটাকে বলা হয় কলাম অফ বার্টিনি। কলাম অফ বার্টনি কি? কলাম অফ বার্টনি হচ্ছে মেডালার মধ্যে এক্সটেন্ডেড হওয়া কিছু কলাম লাইক স্ট্রাকচার অফ কর্টেক্স, কর্টিক্যাল রিজিয়ন। কর্টিক্যাল রিজিয়নে কিছু কলাম লাইক স্ট্রাকচারকে আমরা বলি কলাম অফ বার্টনি, যারা এক্সটেন্ডেড থাকে বিটুইন টু পিরামিডাল স্পেস।